হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে তোমাদের আইসিএসসি পাঠ্য সংকলিতা বইয়ের যে কবিতাটা পড়াতে চলেছি তার নাম হচ্ছে ফুল ফুটুক না ফুটুক। তো ফুল ফুটুক না ফুটুক কবিতাটির কবি হলেন সুভাষ মুখোপাধ্যায়। তো কবি পরিচিতি সম্পর্কে প্রথমে আমরা একটু জেনে নেব। কবি জন্মেছেন 1919 সালের 12ই ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগর জেলার একটি ছোট্ট প্রত্যন্ত গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। এছাড়া পিতার চাকরি সূত্রে পিতা সরকারি চাকরি কর্মরত ছিলেন, সেই সূত্রে তিনি পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমবঙ্গ পশ্চিম পশ্চিমবঙ্গ পুরোটাই ঘুরে বেরিয়েছেন। এছাড়াও আমাদের কলকাতার ভবানীপুর যে মিত্র ইনস্টিটিউশন স্কুল যে বিদ্যালয় রয়েছে সেখানে তিনি পড়াশোনা করেন, সেখান থেকে তিনি ম্যাট্রিক দেন। এরপর পড়াশোনার এই ম্যাট্রিক দেওয়ার পরে তিনি একদম অ্যাক্টিভভাবে রাজনীতি করতেন, কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন, সক্রিয় রাজনীতিতে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তারপর 1941 সালে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএতে ফিলোসফিতে বিএ পাশ করেন। তারপরে তিনি যে ধরনের লেখালেখি শুরু করেছিলেন তার মধ্যে তার উল্লেখযোগ্য দু একটা কাব্যগ্রন্থের নাম আমি তোমাদেরকে পড়তে চাই। তার মধ্যে হচ্ছে তোমার অগ্নিকোণ, পদাতিক, ফুল ফুটুক, ছেলে গেছে বনে প্রভৃতি। তিনি শুধু যেহেতু রাজনীতি করতেন সেই জন্য সমাজের শুধু ভালো দিকটা দেখাতে ভালোবাসতেন না, সমাজ যে কতটা কঠোর, কতটা নিষ্ঠুর, কতটা কঠিন তিনি এইগুলো পাঠকের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করতেন। শুধু এই ধরনের লেখালেখির মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন না বা সিদ্ধহস্ত ছিলেন না, তিনি অর্থনীতিমূলক বিভিন্ন গ্রন্থ লিখেছেন, শিশু সাহিত্য রচনা করেছেন। এছাড়া বলা যেতে পারে যে তিনি খুব আশাবাদী কবি ছিলেন। কঠোর বা নিষ্ঠুর সমাজের একটা রূপ দেখানোর সাথে সাথে তিনি পাঠকদেরকে সবসময় একটা আশার পথে বিচরণ করার জন্য সাহস দিতেন বা এগিয়ে যেতে বলতেন। 2003 সালের 8ই জুলাই এই কবি পরলোকগমন করেন। তো চলো এবার আমরা আস্তে আস্তে কবিতার দিকে এগোই। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, তাহলে বোঝাই যাচ্ছে যে কবি এখানে বসন্ত ঋতুরাজ ঋতুর যে রাজ বসন্তকাল, সেই কালকে প্রথমেই স্মরণ করেছেন। কারণ কি আমরা জানি যে বসন্তকাল হচ্ছে ঋতুর এমন একটা সময় এটা যেখানে সমস্ত গাছ তার সমস্ত পুরনো পাতা ছেড়ে ফেলে দিয়ে নতুন নতুন পাতা গজাতে সাহায্য করে। এই গজাতে সাহায্য করে তো অবশ্যই, কিন্তু ঋতু কোথাও না কোথাও গিয়ে একটা ম্যাটার করে যাচ্ছে যে এই ঋতুতেই পার্টিকুলার এই জিনিসটা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে জীবনের দুটো দিক, একটা খারাপ দিক, একটা ভালো দিক। যে যখনই গাছের পাতা ঝরে যাচ্ছে তখনই যদি আমরা জীবনের সাথে তার তুলনা করি যে ধরো আমরা আমাদের জীবনে কোনো কঠিন বা বাস্তব কঠিন নিষ্ঠুর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সেই সময়টা থেকে যাবে না, সেই সময়টা আস্তে আস্তে নিশ্চয়ই চলে যাবে, আবার নতুন দিন আসবে, নতুন আশার আলো নিয়ে আমরা বাঁচব। শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠ খোট্টা গাছ কচি কচি পাতার পাঁজর ফাটিয়ে হাসছে। তাহলে আমরা ধরেই নিতে পারি, আমরা জানি যে গাছ এমন একটা জীব বা প্রাণ, গাছ মাটিতেই তার বড় হয়ে ওঠাকে ভাগ্য বলে মনে করে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শান বাঁধানো পাথরে একটা কাঠখোট্টা গাছ পাথরে পা ডুবিয়ে কচি কচি পাতা ফাটিয়ে সে হাসছে। তার মানেই হচ্ছে যে এই গাছটা কোথায় জন্মেছে, তাহলে একটা ধরে নিতে পারো যে ধরো আমরা মাঝে মাঝে দেখি না যে একটা পাঁচিল বা পুরো বাড়ি থেকে একটা গাছ বেরিয়েছে, কচি কচি পাতা, তার সে রোদ ঝড় জল বৃষ্টি সবই পাচ্ছে, কিন্তু সে ওইভাবে পাচ্ছে। তো আমরা তো জানি গাছের মাটিতে থাকা উচিত, মাটি থেকে বেড়ে ওঠা উচিত। তাহলে এই যে কঠিন পরিস্থিতির সামনাসামনি বা মোকাবিলা এই যে কাজটা করছে, এটা তার কপাল, সেইভাবেই বড় হবে। এইবার সে যদি ভেবে নেয় যে না, আমার তো মাটিতে জন্মানো উচিত ছিল, আমার ভাগ্য খারাপ, আমি এখানে জন্মেছি, তাহলে আমার জীবনটা প্রায় আমাকে শেষ করে দিতে হয়, তাহলে সেই গাছটা কিন্তু ওই কঠিন প্রতিকূল সময়ে, যেটা রোদ ঝড় জল বৃষ্টি, ওই সময় কিন্তু নিজেকে আস্তে আস্তে শেষ করে ফেলবে। কারণ কি তার মনে বাঁচার আলো বা বাঁচার আশা আর থাকবে না। এটা ঠিক পরের স্ট্যান্সায় বলছে,
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তাহলে ফুল ফুটুক মানে জীবনে ভালো সময় আসুক, আর ফুল না ফুটুক জীবনে ভালো সময় না আসুক, তাও আজ বসন্ত। এই যে লাইনটা, এই লাইনটা মানুষকে কি করবে, দুটো দিন আরও ভালো করে বাঁচার সুযোগ করে দেবে। মানে মানুষ মরতে মরতেও মরে যাবে না, মানুষ দুঃখে থাকতে থাকতেও দুঃখ ভুলে নতুন আশার আলো বা পথ দেখতে বাধ্য হবে। এবার এইখানটা একটু স্টপ করে কবির লেখার প্রেক্ষাপটটা তোমাদেরকে আমি একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে কবি কোন প্রেক্ষাপটে তাহলে এই কবিতাটা রচনা করলেন। কবি যে প্রেক্ষাপটে এই রচনাটা করেছিলেন সেটা হচ্ছে 1942-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই সময় দাঙ্গা, মানে হিন্দু মুসলিমের মারপিট, তারপর হচ্ছে তোমার 76-এর মন্বন্তর, মানুষ খেতে পাচ্ছে না ঠিক করে, তারপরে হচ্ছে তোমার মানুষ প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে, প্রাণ যাচ্ছে মানুষের। এই সময় মানুষ প্রায় বেঁচে থাকবে বা বাচ্চার আশার আলো এগুলো জীবন থেকে দেখা বন্ধ করে দিয়েছে, ভুলে গেছে। সেই সময় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি এই কবিতাটা লিখেছেন। এরপরে বলা হচ্ছে যে আলোয় চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তোলে। এখানে জীবনে দুটো বৈপরীত্য দিক দেখানো হয়েছে। সেই বৈপরীত্যের দিক দুটো কি কি? প্রথমত, ধরো আমরা সাধারণ এই যে আলোটা আমরা দেখছি, ভিজুয়ালাইজ করছি, হঠাৎ করে আমাকে কেউ চোখে একটা বাঁধন বেঁধে দিল। আমি কিন্তু বাঁধন বেঁধে দেওয়ার পরে আমাকে যেই বাঁধনটা খুলে দেওয়া হলো, আমি কিন্তু খুব সহজেই আবার পরিবেশের আশেপাশের জিনিসটাকে আগের যে ভিশনে, আগের যে দৃষ্টিতে দেখছিলাম সেই দৃষ্টিতে ফিরে যেতে আমার কিছুটা সময় লেগে যাবে। আবার বলা হচ্ছে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তোলে। আমি মানুষের এমন দুর্দশাগ্রস্ত জীবন দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে এই মানুষটা সত্যি আর জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মানুষটা প্রায় মরো, কিন্তু সে প্রাণে বেঁচে রয়েছে। তো সেই জন্য কবি বলছেন যে দিনগুলি চলে গেছে এই রাস্তা দিয়ে যেন না ফেরে, যেন দিনগুলো আর কোনো দিন কোনোভাবে আর ফিরে না আসে মানুষের মধ্যে। মানুষ যেন বাঁচার আশার আলো দেখেই পরবর্তী জীবনটা কাটিয়ে দিতে পারে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। গায়ে হলুদ দেওয়া বিকেল মানে এখানে একটা সুসময়ের কথা বলা হচ্ছে। সেই সুসময় একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডেকে যেত। তাহলে এখানে একটা ছেলের কথা বলা হচ্ছে যে মনের দিক থেকে ভীষণ একদম খোশ মেজাজে থাকে, যাকে দু একটা পয়সা দিলে সে বিভিন্ন রকম আওয়াজ মুখে ডেকে মানুষকে মনোরঞ্জন করে। হরবোলা মানে হচ্ছে হরেক রকম বোল যে করতে পারে বা বানাতে পারে। সেই হরবোলা ছেলেটাকেও কোনো একটা দিন ডেকে নিয়ে গেছে। তাহলে এখানে আমরা বলতে পারি সে কোন দিনের ডাকে চলে গেছে। সেটা হতে পারে কি তার মৃত্যু ঘটেছে, হতে পারে কি সেই সময়ের কালস্রোতে হারিয়ে গেছে। কবি আমাদেরকে ঠিক তার বোধগম্যতা দিয়ে বা তার চিন্তা ভাবনা ধারণা দিয়ে তিনি যেভাবে লিখে গেছেন আমাদেরকে স্পষ্ট বলে দিয়ে যাননি যে এই ছেলেটা কোথায় হারিয়ে গেল। তাহলে আমরা পাঠকরা আমরা এই লেখার বোধগম্যতা অনুযায়ী আর কবির চিন্তা ধারণার রং মিলিয়ে মিশিয়ে একাকার করে বলতে পারি যে ছেলেটা না হলে কালস্রোতে হারিয়ে গেছে, সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, না হলে ছেলেটার মৃত্যু হয়েছে। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতন আকাশটা মাথায় নিয়ে এই গলির কালো কুৎসিত আইবুড়োমে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব সাতপাঁচ ভাবছিল। এই যে লাল কালিতে ছাপা হলদে চিঠির মতন, আমরা জানি যে কেউ বিবাহ বন্ধনে যুক্ত হওয়ার আগে বিভিন্ন রকম নিমন্ত্রণপত্র তৈরি করে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রঙের, কিন্তু সেই কার্ডটাকে, সেই বিবাহপত্রটাকে, সেই আমন্ত্রণপত্রটাকে আশীর্বাদজনিত করার জন্য কী করা হয়? লাল রঙের সিঁদুর মেশানো হয়, হলুদ সর্ষের তেল এগুলো মেশানো হয় কার্ডটাকে আরও ব্লেসিং করার জন্য, আমন্ত্রণপত্রটাকে আরও ব্লেসিং দেওয়ার জন্য। তো সেই আকাশটা মাথায় নিয়ে এই গলির এক কালো কুৎসিত আইবুড়োমে রেলিংয়ে বুক চেপে ধরে, বলছে যে এখানে একটা আইবুড়ো একটা কথা বলা হয়েছে। আইবুড়ো শব্দটার অর্থ হচ্ছে যে মেয়ের বিয়ে হয়নি। সমাজ একটা মেয়েকে নির্দিষ্ট সময় পর তার যদি না বিয়ে হয় তাহলে তাকে একটা নাম দিয়ে রেখেছে আইবুড়ো। তো সেই মেয়েটির বিয়ে হয়নি, সে একটা রেলিংয়ে বুক চেপে সে তার প্রেমিকার কথাও ভাবতে পারে, বা সে
তার যে নৈরাশ্যবাদী যে দিনগুলো চলে গেছে সেই দিনের কথাও ভাবতে পারে, কিন্তু সে আইবুড়ো মেয়ে, কিন্তু সে কালো কুৎসিত, এটা বলা হচ্ছে কবিতায়। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসলো আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তাহলে বলা হচ্ছে যে ঠিক সেই সময়তেই এই যেহেতু মেয়েটার বিয়ে হয়নি, যেহেতু মেয়েটা আইবুড়ো, বা যেহেতু মেয়েটাকে কবিতায় বলা হচ্ছে যে কালো কুৎসিত, তো সেই সুযোগে আর কি মেয়েটা যে এতগুলো জিনিস ভাবছে, যে তার জীবনে ভালো সময় আসলো না, বা তার বিয়ে হলো না, বা সমাজ তাকে আইবুড়ো বলে একটা নাম দিয়ে দিয়েছে, এইসব ভাবতে ভাবতে তার যখন গায়ে একটা প্রজাপতি এসে বসলো, কবি বলতে পারো ব্যঙ্গাত্মক অর্থেই এই আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি এই কথাটা মেয়েটার মুখ থেকে বলতে সাহস জুগিয়েছে। কারণ কি, আমরা জানি যে প্রজাপতি মানেই হচ্ছে একটা শুভ লক্ষণ, প্রজাপতি মানেই হচ্ছে একটা বিয়ে ব্যাপার, বা ঋষিমণি প্রজাপতির থেকেই এই প্রজাপতি মানে প্রজাপতি ব্যাপারটাকে আর কি, প্রজাপতি কীটকে, প্রজাপতিকে বিয়ের অনেক কার্ডেও কিন্তু ছাপা হয় প্রজাপতির একটা ছবি, যাতে একটা শুভ জিনিসের সূচনা হচ্ছে। তো পরিস্থিতি বা প্রেক্ষাপট কিন্তু কোনো কিছু শুভ আমাকে দেখাচ্ছে না, কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি এক একটা করে কবিতার স্ট্যান্সা শেষ হচ্ছে, সেই দুঃখটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আশাতে গিয়ে মানে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, আশার আলোতে গিয়ে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। সেই জন্যই এখানে মেয়েটা যে ভাবছে যে তার বিয়ে হয়নি, সে আইবুড়ো, সে কালো কুৎসিত, সেই সময়তেই তার গায়ে এসে একটা প্রজাপতি বসছে। তার মানে আবারও আমরা দেখতে পাচ্ছি কবি এখানে কোনো আশার আলোর ইঙ্গিত দিচ্ছেন। তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ। এই যে মেয়েটি ভাবছে যে তার বিয়ে হলো না, দিনগুলো চলে গেল, বা সে তার প্রেমিকার কথা ভাবছে, যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, সে হয়তো তাকে বিয়ে করেনি, এই রকম ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে যখন তার গায়ে প্রজাপতিটা এসে বসলো, সে আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি বলল, সেই সময়টাই সে কী করলো, দরাম করে একটা দরজা বন্ধ হওয়ার শব্দ মানে সে নিজে থেকে তৈরি করলো, মানে সে নিজে থেকে দরজাটাকে বন্ধ করলো। এরপর দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের দুটো বৈচিত্র্য আমাদের চোখের সামনে একেবারে ফুটে উঠছে। একটা হচ্ছে যে দরজাটা যে মেয়েটা বন্ধ করে ভেতরে ঢুকে গেল, তাহলে সে হয়তো তার সাথে যে ঘটে যাওয়া সমস্ত কুৎসিত ঘটনা সেগুলো সে আর মনে করতে চায় না, সে দরজার ভেতরে থেকে নিজেকে আবার নতুন করে আশার আলো দিয়ে জাগিয়ে তুলে আবার নতুন করে বেঁচে উঠতে চায়, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে দরজার ওই পার যেটা পুরো আলোয় আলোকিতময় পরিবেশ, সেই আলোয় আলোকিতময় পরিবেশ তাকে এই দরজা বন্ধ করে না থাকার জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছে, যে জীবনটা এরকম নয়, আজকে জীবনে দুঃখ আছে, মানে তুমি দরজাটা খুলে বেরিয়ে আসো, তুমি আবার জীবনের আলোতে নিজেকে আবার নতুনভাবে তৈরি করে নিতে পারবে। তারপর কবি বলছে, তখনও মানে তারপরে যে লাইনটা আর কি শুরু হচ্ছে, যে অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। এই দেখো, আমরা শুরু করেছিলাম শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠ খোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। তার মানে একটা দিনের বেলার চিত্র ছিল সেটা, কারণ কি কচি কচি পাতা, সে হাসছে, মানে রোদের কথা ছিল। কবিতা যখন শেষ হচ্ছে তখন বলা হচ্ছে যে অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। ওই যে প্রতিকূল অবস্থায় যে গাছটা উঠেছিল, রোদ ঝড় জল বৃষ্টি পেয়েও প্রতিনিয়ত বাঁচতে না চাওয়ার ইচ্ছা থাকলেও প্রতি মুহূর্তে যুদ্ধ করে সে বেঁচেছিল, আজকে কিন্তু দেখো এখনও সে বেঁচে আছে। আর যে এই যে অন্ধকারেও সে হাসছে, তার মানে হচ্ছে যে এই যে সারাদিনের পর ক্লান্তি নেমেছে, সন্ধ্যা নেমেছে, যেমন মানুষের জীবনে ওই যে মানে একটা সময়ের পর যে দুঃখ আসে, আবার সেই যে দুঃখ চলে গিয়ে আবার যে ভালো দিন আসে, এই যে অন্ধকার এসেছে আবার অন্ধকারটা থেকে যাবে না, আলো নতুন পথ মানুষ দেখতে পাবে, তার একটা ইন্ডিকেশন কবি এখানে দিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবি সুভাষ মুখোপাধ্যায় সত্যিই একজন বাস্তবমুখী কবি, যে কিনা আশাবাদী কবি, যে কিনা প্রত্যেক মুহূর্তে মানুষকে এই বাস্তবতার সাথে দেখা করিয়ে, সাক্ষাৎ করিয়ে দিয়ে, বাস্তবতাটাকে বুঝিয়ে দিয়ে আবার নতুন করে একটা আশা যোগায় মানুষের মধ্যে জীবনকে এগিয়ে নিয়ে চলার জন্য। জীবন সুন্দর, জীবন সাফল্যতে ভর্তি, যদি আমরা সেটা নিজে বুঝে উঠতে পারি তাহলে।